প্রযুক্তি জগতে যদি কোনো ক্লাসিক রাইভালারির কথা বলা হয় তাহলে অ্যাপল আর মাইক্রোসফটের নাম আসবেই। এটা তো শুধু দুটো কোম্পানির লড়াই ছিল না, তাই না? এটা ছিল দুটো ভিন্ন ফিলসফির লড়াই, যা বছরের পর বছর ধরে আমাদের ভাবনার অংশ হয়ে গেছে। আচ্ছা, সেই বিখ্যাত গেট এ ম্যাক অ্যাড ক্যাম্পেইনের কথা কি মনে আছে, যেখানে একজন কুল ক্যাজুয়াল লোক বলতো আমি ম্যাক, আর আরেকজন স্যুট বুট পরা লোক বলতো আমি পিসি? এই বিজ্ঞাপনগুলোই কিন্তু সবার মাথায় ঢুকিয়ে দিয়েছিল যে ম্যাক মানে ক্রিয়েটিভ আর সহজ, আর পিসি মানে ফর্মাল, কাজের চাপে থাকা আর প্রায়ই হতাশ। তো 2006 থেকে 2009 পর্যন্ত এই ক্যাম্পেইনটা চলেছিল, আর কি দারুণভাবেই না ওরা দেখিয়েছিল। ম্যাক মানে কোনো ঝামেলা নেই, ভাইরাস নেই, সারাক্ষণ আপগ্রেডের টেনশন নেই, আর পিসি সে বেচারা সারাক্ষণই কোনো না কোনো সমস্যায় জর্জরিত। ওরা কম্পিউটারকে রীতিমতো মানুষ বানিয়ে ফেলেছিল। কিন্তু মজার ব্যাপার হলো, এই অ্যাডের মাত্র কয়েক বছর আগেও ছবিটা ছিল একদম উল্টো। তখন আসলে ক্ষমতাটা কার হাতে ছিল, এই প্রশ্নটা জানলেই আসল গল্পটা বোঝা যাবে। এই অবিশ্বাস্য কামব্যাকের গল্পটা বুঝতে হলে আমাদের একটু পেছনে যেতে হবে, সেই 90-এর দশকে। তখন অ্যাপল প্রায় দেউলিয়া, আর মাইক্রোসফট ছিল একছত্র অধিপতি। তখন পর্দার আড়ালে যা হচ্ছিল সেটা কিন্তু আরও ইন্টারেস্টিং। অনেক বছর পর কিছু আইনি কাগজপত্র থেকে একটা জিনিস বেরিয়ে আসে। মাইক্রোসফট জানত ওদের হাতে একটা বিশাল অস্ত্র আছে। 97 সালের জুন মাসের একটা ইন্টারনাল ইমেলে পরিষ্কার লেখা ছিল, ম্যাকের জন্য অফিস সফটওয়্যারটা বন্ধ করে দেওয়ার হুমকি হল ওদের সবচেয়ে বড় তাস। এটা করলে অ্যাপল সাথে সাথে বিশাল ক্ষতির মুখে পড়বে। মানে মাইক্রোসফট অ্যাপলের সবচেয়ে বড় দুর্বল জায়গাটা ধরে ফেলেছিল, কারণ ম্যাক ইউজারদের জন্য মাইক্রোসফট অফিস তখন মাস্ট হ্যাভ একটা জিনিস। আর এই সুযোগটাই কাজে লাগিয়েছিল ওরা। অ্যাপলকে এমন একটা চুক্তিতে আসতে বাধ্য করা হয় যাকে বলে এক্সক্লুশনারি এগ্রিমেন্ট, সোজা কথায় একটা একচেটিয়া চুক্তি। এই চুক্তির শর্তগুলো ছিল মারাত্মক। মাইক্রোসফট বলল, ঠিক আছে, আমরা ম্যাকের জন্য অফিস বানাবো, কিন্তু সব ম্যাক কম্পিউটারে আমাদের ইন্টারনেট এক্সপ্লোরারকে ডিফল্ট ব্রাউজার বানাতে হবে। শুধু তাই না, নেটস্কেপ ন্যাভিগেটরের মতো অন্য কোনো ব্রাউজারকে ডেস্কটপে রাখা যাবে না, ফোল্ডারের ভেতরে লুকিয়ে রাখতে হবে। মানে প্রতিপক্ষকে একেবারে চোখের আড়াল করে দেওয়া। তো এমন একটা কোণঠাসা অবস্থা থেকে অ্যাপল কিভাবে বেরিয়ে এলো? এখানেই তো গল্পের আসল টুইস্ট। পতনের একেবারে কিনারা থেকে অ্যাপল এমন একটা কামব্যাক শুরু করল যা বিজনেস হিস্ট্রিতে একটা উদাহরণ হয়ে আছে। সবকিছু বদলাতে শুরু করল স্টিভ জবসের ফেরার পর। এরপর অ্যাপল যা করেছে তা তো ইতিহাস। প্রথমে এলো সেই রঙিন আইম্যাক, তারপর মিউজিকের দুনিয়া বদলে দেওয়া আইপড, আর শেষে তো আইফোন এলো, যা পুরো টেক ইন্ডাস্ট্রিকেই নতুন করে চিনিয়েছে। ব্যাপারটা কিন্তু হুট করে হয়নি, এর পেছনে ছিল একটা ক্লিয়ার স্ট্র্যাটেজি। 1. স্টিভ জবসের মতো একজন ভিশনারি লিডার। 2. থিঙ্ক ডিফারেন্ট ক্যাম্পেইনের মাধ্যমে নিজেদের একটা নতুন পরিচয় তৈরি করা। আর 3. এমন সব প্রোডাক্ট বানানো যা দেখতে সুন্দর, ব্যবহার করা সহজ আর অসম্ভব পাওয়ারফুল। আর এই স্ট্র্যাটেজিটাই পুরো খেলাটা ঘুরিয়ে দিল। অ্যাপল শুধু বেঁচেই গেল না, নিজেদের পুরনো শত্রুর সাথে ক্ষমতার হিসাবটাও পুরোপুরি পাল্টে দিল। আচ্ছা, চলুন একটু সংখ্যার দিকে তাকাই। 2004 সালের কথা। তখন অ্যাপলের মার্কেট ভ্যালু ছিল মাত্র $26 বিলিয়ন, আর মাইক্রোসফট তাদের ভ্যালু ছিল $291 বিলিয়ন, মানে অ্যাপলের 10 গুণেরও বেশি। বিশাল ব্যবধান, তাই না? কিন্তু এরপর এলো আইপড আর আইফোনের যুগ, আর মাত্র কয়েক বছরের মধ্যে এই দশকের শেষে অ্যাপলের ভ্যালু কোথায় গিয়ে দাঁড়ালো জানেন? $297 বিলিয়ন। আর মাইক্রোসফট ওই একই সময়ে ওদের ভ্যালু কমে দাঁড়িয়েছে $234 বিলিয়ন। ভাবা যায়, যে কোম্পানি একসময় অ্যাপলকে প্রায় শেষ করে দিচ্ছিল, সেই অ্যাপলই এখন তাদের ছাড়িয়ে গেছে। সুতরাং শুরুতে যে গেট আ ম্যাক অ্যাডের কথা বলছিলাম, ওটা আসলে শুধু একটা বিজ্ঞাপন ছিল না, ওটা ছিল অ্যাপলের ভিক্টরি ল্যাব। একটা কোম্পানি যে প্রায় শেষ হয়ে গিয়েছিল, সেখান থেকে বিশ্বের শীর্ষে ওঠার সেলিব্রেশন। এই চার্টটা দেখলেই পুরো ছবিটা পরিষ্কার হয়ে যায়। এই পুরো গল্পটা আমাদের একটা জিনিসই শেখায়, টেক ওয়ার্ল্ডে ক্ষমতা আসলে কতটা অস্থায়ী। আজ যে শীর্ষে, কাল সে পিছিয়ে পড়তে পারে। তাই প্রশ্নটা থেকেই যায়, টেক জায়ান্টদের এই লড়াইয়ে চূড়ায় থাকাটা কি আসলেই নিরাপদ?